পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভসের আজকের লেকচারে আমরা থাইরিস্টারের বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তোমরা থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে বেসিক ইলেকট্রনিক্স বা অ্যানালগ ইলেকট্রনিক্সের অনেক কিছু পড়ে এসছিলে। সেখানটায় যে বেসিক জায়গাগুলো দেখেছিলে, যেমন এক মিনিট, ডায়োড, ট্রানজিস্টার, ফেট, মসফেট, এগুলো তোমরা সেখানে পড়ে এসছিলে। এবার এই যে ডিভাইসগুলো তোমরা ওখানটায় পড়ে এসছিলে, এগুলো ছিল মেনলি স্মল পাওয়ার অ্যাপ্লিকেশানের জন্য। হাই পাওয়ার অ্যাপ্লিকেশানে আমরা এগুলো ইউজ করতে পারি না। তো হাই পাওয়ার অ্যাপ্লিকেশানে মানে আমাদের নর্মাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এগুলোকে ইউজ করার জন্য মডিফাই করতে হয়। তো মডিফিকেশানের মাধ্যমে আমরা যে ডিভাইসটা পেয়ে থাকি সেটাই হচ্ছে কি থাইরিস্টার। তারই বেসিক কনসেপ্ট নিয়ে আজকে ডিসকাস করব আমরা। আজকে যেটা পড়বো টপিকটা সেটা হচ্ছে থাইরিস্টার। আর এই থাইরিস্টার ফ্যামিলিরই একটা মেম্বার হচ্ছে আমাদের এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো জেনারেলি ডিপ্লোমা লেভেলে, ইভেন পরবর্তীকালে বিটেকেও থাইরিস্টার বলতে জেনারেলি এই এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারকে বোঝানো হয়ে থাকে। সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। তো আমরা যখন ডায়োড পড়েছিলাম, ডায়োডে কি দেখেছিলাম? ডায়োডের মানে যদি আমি সিম্বলের রেসপেক্টে বলি, ফার্স্টে আমাদের ডায়োডের সিম্বলটা ছিল এরকম। এটাকে বলা হতো অ্যানোড, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আমরা সেখানে এটাও দেখেছিলাম যে ডায়োডের কন্ডাকশান হয় কখন, যখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকে। মানে অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের থেকে বেশি হয় তবে গিয়ে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। আর যদি অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে ডায়োডটা রিভার্স বায়াসে থাকে। সেক্ষেত্রে কারেন্ট ফ্লো হয় না, বাট একটা খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলে থাকি। বাট নর্মালি কি বলা হয়, যে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন কারেন্ট ফ্লো হয়। এই যে কারেন্টটা সেটা হচ্ছে গিয়ে মেজরিটি কেরিয়ারের জন্য। আর অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়ে যায় তাহলে ডায়োডটা থাকে রিভার্স বায়াসে, যখন আইডিয়ালি কোনো কারেন্ট ফ্লো হয় না, বাট ইন প্র্যাকটিক্যাল খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়। মানে সেটা মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার ওই কারেন্টটা ফ্লো হয়, যে কারেন্টটাকে আমরা বলি লিকেজ কারেন্ট, আর ওই কারেন্টটা ফ্লো হয় হচ্ছে আমাদের মাইনরিটি কেরিয়ারের জন্য। যেহেতু এই বেসিক কনসেপ্টগুলো আমার এখানে কাজে লাগবে তার জন্য আমি আপাতত বলে যাচ্ছি, বাট এগুলো ডিটেলসে তোমরা পেয়েছিল হচ্ছে গিয়ে থার্ড সেমিস্টারে যখন বেসিক ইলেকট্রনিক্স পড়েছিলেন। এই যে ডায়োডটাকে এখানে সিম্বলি রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা বেসিক্যালি কীরকম হয়, আমরা এটাকে পিএন জাংশন ডায়োড বলে থাকি। তো সেটাকে আমরা নর্মালি রিপ্রেজেন্ট করে থাকি কীভাবে? পি আর এন, আর মাঝখানে থাকে হচ্ছে আমাদের ডিপ্রেশন রিজিয়ন। তো আমরা যখন ফরওয়ার্ড বায়াসে রাখি তখন কি করতে হবে, এটাকে পজিটিভ টার্মিনালে রাখবো, এটাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করব, তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন গিয়ে এখানে কারেন্ট ফ্লো হয়। এটা ছিল হচ্ছে কি আমাদের নর্মাল যে ডায়োড পড়েছিলাম সেই ডায়োড। বাট থাইরিস্টারের ক্ষেত্রে আমাদের তিনখানা জাংশন থাকবে। এখানে কতগুলো জাংশন আছে? এখানে একটাই জাংশন আছে, দেখতে পাচ্ছি আমরা পি আর এন এর মাঝে একটাই জাংশন আছে। বাট যে থাইরিস্টারের কথা বলছি সেই থাইরিস্টারে তিনটে জাংশন থাকে। আমি এখানে থাইরিস্টারের যে
ডায়াগ্রামটা সেটা আমি অ্যাড করছি। আমি ফার্স্টে দুটোর মধ্যে কম্প্যারিজনটা দেখাচ্ছি, তাহলে মনে রাখার সুবিধা হবে। জাস্ট আ মিনিট। দেখো, এটা একটা পি লেয়ার, এন লেয়ার, পি লেয়ার, এন লেয়ার। তাহলে এখানে কতগুলো পি লেয়ার দেখতে পাচ্ছি আমরা? দুটো। এন লেয়ার দেখতে পাচ্ছি দুটো। জাংশন কতগুলো আছে সেটাও দেখো এখানে দেখানো রয়েছে। এই পি আর এই এন এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে J1 জাংশন। এই পি আর এই এন এর মধ্যে রয়েছে, সরি এক মিনিট, প্রথম থেকে বলছি। এই পি আর এই এন এর মধ্যে রয়েছে J1 জাংশন। এই এন আর এই পি এর মধ্যে রয়েছে কি? J2 জাংশন। আর এই পি আর এই এন এর মধ্যে রয়েছে আমাদের J3 জাংশন। তাহলে কতগুলো টোটাল জাংশন হলো এখানে? তিনটে জাংশন। আমরা ডায়োডের ক্ষেত্রে কতগুলো জাংশন পেয়েছিলাম? একটা জাংশন পেয়েছিলাম। ভালো করে ট্রানজিস্টরের কথা খেয়াল করে দেখো, আমাদের বিজেটি যেটা পড়ে এসেছি আমরা, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেখানে কিন্তু দুটো জাংশন ছিল। যেমন সেটাকে যদি আমি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি, এটা আমি ধরে নিলাম বেস, এটা হচ্ছে কালেক্টর, আর এটা আমি নিলাম হচ্ছে এমিটার। এখানে একটা পিএনপি ট্রানজিস্টরের ছবি আমি এঁকেছি। তো এখানে কতগুলো জাংশন পাবো আমরা? এখানে টোটাল আমরা দুটো জাংশন পাবো। একটা হচ্ছে গিয়ে বেস এমিটার জাংশন, আর একটা হচ্ছে আমাদের বেস কালেক্টর জাংশন। এটা পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার রাখলেও সেম, ওখানেও আমাদের দুটো জাংশনই ছিল। বাট এই যে থাইরিস্টারের কথা বলছি, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ জাংশন আছে। কতগুলো? সেটা তিনটে জাংশন আছে। আর কি দেখছি আমরা এখানটায়? যদি আমরা ডায়োডের কথা বলি, ডায়োডে কতগুলো টার্মিনাল ছিল? দুটো টার্মিনাল ছিল, একটা হচ্ছে গিয়ে অ্যানোড আর একটা হচ্ছে গিয়ে ক্যাথোড। বাট যদি আমরা ট্রানজিস্টরের কথা বলি, তাহলে সেখানে আমরা তিনটে টার্মিনাল পাচ্ছিলাম, একটা হচ্ছে গিয়ে এমিটার, বেস, আর একটা হচ্ছে গিয়ে কালেক্টর। এরকম আমরা পড়ে এসেছি এতদিন ধরে। আর এবার আমরা যদি এই পার্টিকুলারলি এই ডায়োড জিনিসটাতে আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডায়োডে দুটো টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে গিয়ে অ্যানোড আর আরেকটা হচ্ছে গিয়ে ক্যাথোড। আমরা এখন যে থাইরিস্টার পড়ছি, যেটা নেক্সট পেজে আছে আর কি, মানে নেক্সট স্লাইডে আমরা যেটা অ্যাড করে রেখেছি নেক্সট স্লাইডে, সেই থাইরিস্টারে টোটাল টার্মিনাল থাকবে হচ্ছে গিয়ে তিনটে। ডায়োডের ক্ষেত্রে কটা টার্মিনাল আমরা দেখলাম? দুটো। থাইরিস্টার বা এসসিআরের ক্ষেত্রে কতগুলো টার্মিনাল থাকবে? তিনটে। তার মানে থাইরিস্টারে আমাদের অ্যানোড আর ক্যাথোড ছাড়াও আরও একটা টার্মিনাল রয়েছে। ওই যে আরও একটা টার্মিনাল রয়েছে সেটাকে আমরা বলি গেট টার্মিনাল। এটাকে আমরা বলি গেট টার্মিনাল। দেখে নাও, এখানে আরও একটা টার্মিনাল রয়েছে, সেটা হচ্ছে গেট টার্মিনাল। তাহলে আমরা কি কি দেখলাম? ডায়োডের রেসপেক্টে যদি আমরা কম্পেয়ার করে বলতে চাই, যে ডায়োডের ক্ষেত্রে নাম্বার অফ জাংশন কটা ছিল? একটা, তাই না? আর এসসিআর বা থাইরিস্টারের ক্ষেত্রে নাম্বার অফ জাংশন কতগুলো রয়েছে? আমাদের তিনখানা নাম্বার অফ জাংশন রয়েছে। যদি ডায়োডের ক্ষেত্রে নাম্বার অফ টার্মিনালস বলি, নাম্বার অফ টার্মিনালস হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। যদি আমরা থাইরিস্টারের কথা বলি, থাইরিস্টারের ক্ষেত্রে টার্মিনালও হচ্ছে গিয়ে তিনটে, অ্যানোড আর ক্যাথোড ছাড়াও রয়েছে গেট। তো এই যে গেট আর একটা টার্মিনাল আছে, সেটা তোমার নাম শুনেই মনে হতে পারে যে এই টার্মিনালটা কেন আছে, এর কাজ কি। তো এগুলোই আমরা আজকের লেকচারে সমস্ত কিছু ডিটেলসে দেখব। যদি আমরা ডোপিংয়ের কথা বলি, তাহলে এই যে পি লেয়ারটা আছে, এই পি লেয়ারটা হেভিলি ডোপড। আমরা যদি ক্যাথোডের এই এন লেয়ারটার কথা বলি, এটাও হেভিলি ডোপড। যদি আমরা এই এন লেয়ারটার কথা বলি, এই এন লেয়ারটা লাইটলি ডোপড থাকে।
আর এই গেটের সঙ্গে যে লেয়ারটা আছে, যে পি লেয়ারটা আছে, এই পি লেয়ারটা মডারেটলি ডোপড থাকবে। এই পি লেয়ারটা মডারেটলি ডোপ থাকবে। তাহলে এখনো অবধি আমরা কি কি দেখলাম, যে আমরা এই যে থাইরিস্টার বা এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের কথা বলছি, সেখানে টোটাল আমাদের এখানে জাংশন, ঠিক আছে, আমরা যে এখানে যে এসসিআর এর কথা বলছি, এখানে টোটাল কতগুলো লেয়ার আছে, 4টে লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এই 4টে লেয়ারের মধ্যে উপরে যে পি লেয়ারটা আছে, যেটা বেসিক্যালি আমাদের কি বলে, এটা হচ্ছে কি আমাদের অ্যানোড, দেখতেই পাচ্ছ। অ্যানোডের সঙ্গে যে পি লেয়ারটা আছে, সেই পি লেয়ারটা হচ্ছে হেভিলি ডোপড। ক্যাথোড দেখতে পাচ্ছ, ক্যাথোডের সঙ্গে যে এন লেয়ারটা আছে, সেটাও হেভিলি ডোপড। এইখানে যে এন লেয়ারটা আছে, যেটাকে বেসিক্যালি আমরা ড্রিফট রিজিয়ান বলে থাকি, এই ড্রিফট রিজিয়ানের যে এন লেয়ারটা আছে, সেটা হচ্ছে কি আমাদের লাইটলি ডোপড। আর গেটের সঙ্গে এই যে লেয়ারটা আছে, পি লেয়ারটা আছে, সেটা হচ্ছে গিয়ে মডারেটলি ডোপড। তো এখানে এটা বলে রাখি, আমরা যখন সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করব পরবর্তীকালে, এটা যেটা হেভিলি ডোপড, দেখো এটা এই যে হেভিলি ডোপড লেখা আছে, এটা কোন লেয়ারটা, পি লেয়ারটা। তো এটাকে সিম্বলিক্যালি সিম্বল দিয়ে আমরা পি প্লাস এরকম করে লিখব। পি মানে হচ্ছে গিয়ে যে পি লেয়ারের কথা বলা হচ্ছে, আর এই প্লাস সিম্বলটার মানে হচ্ছে হেভিলি ডোপড। এখানে দেখো লাইটলি ডোপিংয়ের কথা বলা হয়েছে, কোন লেয়ারটা লাইটলি ডোপিং, এন লেয়ার লাইটলি ডোপিং। তো এন লেয়ারকে আমরা এন লেয়ার দিয়েই রিপ্রেজেন্ট করব, এক মিনিট, এন লেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব, যেহেতু লাইটলি ডোপড, মাথায় একটা নেগেটিভ সিম্বল দেব। এখানকার গেটের সঙ্গে যে পি লেয়ারটা আছে, সেটা মডারেটলি ডোপড, ওকে পি দিয়ে ডিনোট করব। পি লেয়ার যেহেতু পি দিয়ে ডিনোট করব, যেহেতু হেভিলিও না তাই প্লাস দেবো না, লাইটলিও না তাই নেগেটিভ সাইনও দেবো না সেখানে। আবার এই যে এন লেয়ারটা আছে, এই এন মানে ক্যাথোডের যে এন লেয়ারটা আছে, সেটাও হেভিলি ডোপ। তো এন লেয়ারকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করব, হেভিলি ডোপ, তাই জন্য আমরা এন প্লাস এরকম দিয়ে রিপ্রেজেন্ট করব। কেন করছি, বারবার হেভিলি, লাইটলি, মডারেটলি এত বড় বড় ওয়ার্ড লেখা সম্ভব নয়, তো সেই জন্য আমরা সেখানে এইভাবে রিপ্রেজেন্ট করব। আর এই যে এন রিজিয়ানটা আছে, যেটা লাইটলি ডোপড, সেটাকে আমরা ড্রিফট রিজিয়ানও বলে থাকি। এটাকে আমরা ড্রিফট রিজিয়ানও বলে থাকি। তাহলে জিনিসটাকে আমি একটু পরিষ্কার করে এখানটায় ড্র করে নিই। প্রথমে আমি টার্মিনালগুলোকে ডিনোট করি। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর এটা হচ্ছে গেট। দেখো আগের ছবির সাথে মিলিয়ে নাও, দেখো এটা হচ্ছে গিয়ে অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর একটা আছে গেট। তো সেটাই আমরা এখানটায় করে নিয়েছি, অ্যানোড, ক্যাথোড আর গেট, অ্যানোড, ক্যাথোড আর গেট, এই হয়ে গেল। আচ্ছা, অ্যানোডের সঙ্গে যে লেয়ারটা ছিল, মানে এই যে লেয়ারটা, এই লেয়ারটা কি বলছিলাম, হেভিলি ডোপড, তো একে আমরা পি প্লাস দিয়ে ডিনোট করে দিলাম। ক্যাথোডের সঙ্গে যে লেয়ারটা আছে, ক্যাথোড এটা, তার সঙ্গে কোন লেয়ারটা আছে, এটা, এটা হচ্ছে গিয়ে হেভিলি ডোপড, এটা হচ্ছে আমাদের এন প্লাস। আচ্ছা, এই যে রিজিয়ানটা, এটাকে আমরা বলেছি কি ড্রিফট রিজিয়ান, যেটা লাইটলি ডোপড, সেটা আমরা দেব কি এন মাইনাস, কারণ ওটা এন ইয়েতে ডোপিং করা আছে, আর লাইটলি ডোপড জন্য এন মাইনাস। আর গেটের সঙ্গে যে লেয়ারটা আছে, সেটা হচ্ছে আমাদের মডারেটলি ডোপ, তো সেটাকে আমরা সেই জন্য পি দিয়ে ডিনোট করে দিলাম। জাংশন কি কি আছে, জাংশন হচ্ছে আমাদের
এটা J1 জাংশন, এটা J2 জাংশন, আর এটা নিয়ে নাও J3 জাংশন। তিনখানা জাংশন হয়ে গেল আমাদের। তাহলে আমরা দেখলাম কি যে থাইরিস্টারের ক্ষেত্রে টোটাল লেয়ার কটা দেখছি, 4টে লেয়ার দেখছি। 4টে লেয়ারের মধ্যে অ্যানোড আর ক্যাথোডের লেয়ার হেভিলি ডোপ, ড্রিপ রিজিয়ান লাইটলি ডোপ, আর গেটের রিজিয়ানটা হচ্ছে গিয়ে আমাদের গেট টার্মিনাল যে রিজিয়ানটার সাথে কানেক্টেড আছে সেটা হচ্ছে মডারেটলি ডোপড। আচ্ছা, J1 জাংশন কার কার মধ্যে আছে? এই J1 জাংশন এরকম দেখে দেখে বলার চেষ্টা করতে হবে। J1 জাংশনটা আছে, দেখো এটা হচ্ছে গিয়ে অ্যানোড আর ড্রিফট রিজিয়ানের মাঝের জাংশনটা হচ্ছে গিয়ে J1 জাংশন। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় J2 জাংশনটা কোথায় আছে, J2 জাংশন আছে, দেখো এটা হচ্ছে আমাদের ড্রিফট রিজিয়ান, আর এটা হচ্ছে কি এখানে কি গেট টার্মিনালটা কানেক্ট আছে, তাহলে গেট টার্মিনাল আর ড্রিফট রিজিয়ানের মাঝের যে জাংশনটা সেটা হচ্ছে গিয়ে J2 জাংশন। আর J3 জাংশনটা কোথায় আছে? J3 জাংশন আছে কোথায়, দেখো এটা হচ্ছে আমার J3 জাংশন। এই জাংশনটা কার কার মধ্যে? এই পি রিজিয়ানটা কার সাথে কানেক্টেড? গেটের সঙ্গে। আর এটা আর কার সাথে কানেক্টেড আছে? ক্যাথোডের সাথে কানেক্টেড আছে। তার মানে J3 জাংশনটা কানেক্টেড আছে হচ্ছে, মানে J3 জাংশনটা রয়েছে ইন বিটুইন গেট আর ক্যাথোডের মধ্যে। তাহলে তিনটে জাংশন আমরা দেখতে পেয়ে গেলাম এখানটায়, J1 জাংশন, J2 জাংশন আর J3 জাংশন। J1 জাংশন রয়েছে অ্যানোড আর ড্রিফট রিজিয়ানের মধ্যে, J2 জাংশন রয়েছে ড্রিফট রিজিয়ান আর গেটের মধ্যে, আর J3 জাংশন রয়েছে গেট আর ক্যাথোডের মধ্যে। তাহলে আই গেস কোন জাংশন কোথায় আছে, কতগুলো লেয়ার আছে, কতগুলো টার্মিনাল আছে, সেগুলো প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল। শুধু তাই না, এর সঙ্গে আমরা এটাও ডিসকাস করেই নিয়েছি এখানটায় যে কোনটা আমাদের হেভিলি ডোপ থাকবে, কোনটা লাইটলি ডোপ থাকবে, সেটাও আমরা ডিসকাস করে নিয়েছি। যেরকম ডায়োডকে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করেছিলাম কিভাবে, এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, তার মানে নিশ্চয়ই আমাদের কি বলে থাইরিস্টারকেও রিপ্রেজেন্ট করার কোনো মেথড থাকতে হবে। তো থাইরিস্টারকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এভাবে। এভাবে আমরা রিপ্রেজেন্ট করি থাইরিস্টারকে। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে আমাদের গেট। প্রথমে আমি গেটের কি বলে ডায়োডের সঙ্গে থাইরিস্টারের অপারেশনের যে বেসিক ডিফারেন্সটা সেটা একটু এক্সপ্লেন করব। তারপরে সেটা কেন হচ্ছে সেই জায়গাটায় আমি এক্সপ্লেন করব। প্রথমে আমরা যদি ডায়োডের মোড অফ অপারেশনের কথা ভাবি, ঠিক আছে, মোড অফ অপারেশনের কথা ভাবি। কার মোড অফ অপারেশনের কথা ভাবছি? চলো ডায়োডের কথা ভাবা যাক ফার্স্টে। এক মিনিট। ডায়োড অপারেশনের সময় দুটো মোডে থাকতে পারে, এক হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস আর দুই হচ্ছে রিভার্স বায়াস। তো আমি সেগুলোকে একে একে লিখি। ফরওয়ার্ড বায়াস, আর আরেকটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। এবার একটা সিম্পল জিনিস, একটা ডায়োড কখন ফরওয়ার্ড বায়াসে থাকবে একটু আগেই বলেছি, যখন এ এর পোটেনশিয়াল কে এর পোটেনশিয়ালের থেকে বেশি হবে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। মানে এ এর পোটেনশিয়াল ভিএ যদি কে এর পোটেনশিয়ালের থেকে বেশি হয় তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর ফরওয়ার্ড বায়াসে যদি ডায়োড থাকে তখন ডায়োডের মধ্যে দিয়ে মেজরিটি কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। আর কি, যদি এ এর পোটেনশিয়াল মানে ভিএ মানে অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়ে যায় তখন ডায়োডটা কি থাকবে? ডায়োডটা থাকবে তখন রিভার্স বায়াসে।
আর রিভার্স বায়াস বেসিক্যালি আমাদের ওপেন সার্কিটের মতো, তখন কোনো কারেন্ট ফ্লো করবে না। আমি এখানে আইডিয়াল ডায়োডের কথা বলছি। ফার্স্টে আইডিয়াল জিনিসটা বোঝা যাক, কারণ তোমরা বেসিক ইলেকট্রনিক্সে পড়েই এসছো যে যখন রিভার্স বায়াসে থাকে, একটু আগেই যেটা বলেছি একবার, তখনও খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলি। আর সেটা হচ্ছে গিয়ে মাইনরিটি কেরিয়ারের জন্য, মেজরিটি কেরিয়ারের জন্য নয়। তো আমরা এখানে মেজরিটি কেরিয়ারের জন্য যে অ্যাকচুয়াল কারেন্ট, সেটাকে নিয়ে ডিসকাস করছি। মোট কথা, ডায়োডের দুটো মোড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কখন দেখছি আমরা, যখন অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের থেকে বেশি, তখন হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস, তখন ডায়োডের মধ্যে দিয়ে নর্মাল মেজরিটি কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো করছে। বাট রিভার্স বায়াস কখন হচ্ছে, যখন অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের থেকে কম, তখন ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। বাট থাইরিস্টারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কোন জায়গায় ডিফারেন্স আছে চলো দেখা যাক। থাইরিস্টারের মোডকেও আমি ফার্স্টে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রিভার্স বায়াস, আর আরেকটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। যেরকম ডায়োডের ক্ষেত্রে অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়ে যায়, ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে, এখানেও তাই। রিভার্স বায়াসে কোনো ডিফারেন্স নেই, রিভার্স বায়াসে কোনো ডিফারেন্স নেই। অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়ে যায়, তাহলে থাইরিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, যেরকম আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম। ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস কখন হয়েছিল, যখন অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি। এখানেও ঠিক তাই, এখানেও এই অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে যায়, তো তাহলেই থাইরিস্টারটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। এর পরেই আসছে ডিফারেন্সের জায়গাটা। ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডায়োড যখনই ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, মানে যখনই অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হবে, তখনই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। কিন্তু কিন্তু থাইরিস্টারের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ব্যাপারটা তো একই। অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে গেলে থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে চলে গেল, কিন্তু সেখানে দুটো প্রবাবিলিটি অ্যারাইজ করতে পারে। এক, কারেন্ট ফ্লো করতেও পারে, দুই, কারেন্ট ফ্লো নাও করতে পারে। ব্যাপারটা আমি আর একবার রিপিট করছি। দেখো, রিভার্স বায়াসে কোনো ডিফারেন্স নেই। ডায়োড হোক বা থাইরিস্টার হোক, অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়, ডায়োড হোক বা থাইরিস্টার হোক, তারা চলে যাবে রিভার্স বায়াসে, আর তাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, মেজরিটি কেরিয়ারের জন্য কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে, ডায়োড হোক বা থাইরিস্টার হোক, অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হলে ডায়োড হোক বা থাইরিস্টার হোক ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। ডায়োডের ক্ষেত্রে হয় কি, ফরওয়ার্ড বায়াসে চলে যাওয়া মানেই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে। কিন্তু থাইরিস্টারের ক্ষেত্রে থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে গেলে দুটো প্রবাবিলিটি অ্যারাইজ হতে পারে। এক, থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো নাও হতে পারে, দুই, থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতেও পারে। কেন হয় তার এক্সপ্লেনেশন আমি একটু পরেই আসব। যদি ফরওয়ার্ড বায়াসে আসার পরেও থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হয়, তখন আমরা সেই মোডটাকে বলবো, থাইরিস্টারের সেই মোডটাকে বলবো ফরওয়ার্ড রিজেকশন মোড। এক মিনিট, আমরা সেটাকে বলবো ফরওয়ার্ড রিজেকশন মোড। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন থাইরিস্টারের ওপর বেস করে বিভিন্ন রেকটিফায়ার, কনভার্টার, ইনভার্টার এই সমস্ত জিনিসগুলো বানাবো, তখন কখন ডায়োড মানে থাইরিস্টার কখন রিভার্স বায়াসে থাকছে, কখন ফরওয়ার্ড কন্ডাকশন মোডে থাকছে, কখন ফরওয়ার্ড রিজেকশন মোডে থাকছে, সেই জায়গাগুলো খুব ক্লিয়ারলি আমাদেরকে যার জন্য বুঝতে হবে।
তাহলে আমরা দেখলাম যে ফরওয়ার্ড বায়াসে থাকা সত্ত্বেও যদি থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না করে তখন আমরা তাকে বলবো ফরওয়ার্ড রিজেকশন মোড। আর ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় যদি থাইরিস্টারের মধ্যে দিয়ে মেজরিটি কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো হয় তাহলে তখন আমরা থাইরিস্টারের সেই মোডটাকে বলবো ফরওয়ার্ড কন্ডাকশন মোড। তাহলে টোটাল আমরা যা যা দেখলাম এখনো অবধি সেটা যদি ইনে সামারি বলা যায় যে ডায়োড হোক বা থাইরিস্টার হোক, রিভার্স বায়াস মানে অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হবে। রিভার্স বায়াসে ডায়োড হোক বা থাইরিস্টার হোক তাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। ডায়োড হোক বা থাইরিস্টার হোক, অ্যানোডের পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হয় তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াসে থাকবে, কিন্তু ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস মানে কারেন্ট ফ্লো হবে, থাইরিস্টারের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হতেও পারে নাও হতে পারে। ফরওয়ার্ড বায়াসে থাকা সত্ত্বেও যদি থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হয় তাহলে আমরা বলবো থাইরিস্টারটা ফরওয়ার্ড রিজেকশন মোডে আছে। আর যদি ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় কি বলে থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন আমরা বলবো যে থাইরিস্টারটা ফরওয়ার্ড কন্ডাকশন মোডে আছে। এবার আমরা থাইরিস্টারের এই যে মোডগুলো দেখলাম সেগুলো নিয়ে একে একে ডিসকাস করব। যেরকম বলেছি যে থাইরিস্টারে 4টে লেয়ার দেখতেই পেয়েছিলে পিএন পিএন, তো সেটাকে সিম্পলভাবে এখানে দেখানো হয়েছে। একটা অ্যানোড থাকে, দেখো সেখানে অ্যানোডটাকে উপরে দেখানো হয়েছে, ক্যাথোডটাকেও দেখানো হয়েছে, আর গেট টার্মিনালটাকেও দেখানো হয়েছে। আগের ছবির সঙ্গে কম্পেয়ার করে দেখে নিতে পারো, ওই জিনিসটাকেই আমরা সিম্পলভাবে এখানটায় ড্র করেছি। চলো সুবিধার জন্য আমি এখানে ওটাও অ্যাড করে দিই যাতে আর কোনো কনফিউশনই না থাকে। দেখো এই ছবিটা যেটা আছে এটাকেই আমরা বোঝার সুবিধার্থে সিম্পলভাবে ড্র করেছি। এক মিনিট, এখানে দেখো পি লেয়ারের সঙ্গে কি কানেক্টেড আছে, অ্যানোড কানেক্টেড আছে। দেখো পি লেয়ারের সাথে অ্যানোড কানেক্টেড আছে। তারপরে কি আছে আমাদের ড্রিফট রিজিয়ন এন লেয়ার, দেখো এন লেয়ার কানেক্টেড আছে। এন লেয়ারের সঙ্গে কে কানেক্টেড আছে, পি লেয়ার কানেক্টেড আছে, পি লেয়ার। আর ওই পি লেয়ারের সাথে আছে কে গেট, এই দেখো গেট আছে। আর ওই পি লেয়ারের পর কি আছে আমাদের এন লেয়ার, এটা হচ্ছে আমাদের এন লেয়ার যার সঙ্গে আছে ক্যাথোড। দেখে নাও ক্যাথোড। এখানে এটাও বলে রাখি এই যে পি লেয়ারটা সেটা হচ্ছে গিয়ে হেভিলি ডোপ, এই যে ড্রিফট রিজিয়নের এন লেয়ার সেটা হচ্ছে গিয়ে লাইটলি ডোপ, গেটের যে পি লেয়ারটা সেটা হচ্ছে মডারেটলি ডোপ, আর ক্যাথোডের যে এন লেয়ারটা সেটা হচ্ছে হেভিলি ডোপড। এবার আমরা এই জিনিসটাকে নিয়েই থাইরিস্টারের যে বিভিন্ন মোডগুলো আছে সেই মোডগুলো নিয়ে একে একে ডিসকাস করব। আচ্ছা, তো ফার্স্টে আমরা থাইরিস্টারের রিভার্স বায়াস নিয়ে পড়েছিলাম। তো রিভার্স বায়াস করতে গেলে কি হবে বলেছিলাম, অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হতে হবে, তাই না? তো সেটা যদি আমরা করে নিই এখানটায় একটা ছোট্ট করে ব্যাটারি কানেক্ট করে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তার মানে কি অ্যানোডের সাথে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড হলো, ক্যাথোডের সঙ্গে পজিটিভ টার্মিনাল কানেক্টেড হলো। তাহলে অ্যানোডের সঙ্গে যদি নেগেটিভ টার্মিনাল কানেক্টেড হয়ে যায় তাহলে আমি ভি এ দেখতেই পাচ্ছি লেস দ্যান ভিকে, তার মানে এখন থাইরিস্টারটা রিভার্স বায়াসে আছে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে অ্যানোডের টার্মিনালটা এর সঙ্গে কি কানেক্টেড আছে, নেগেটিভ টার্মিনাল। তাহলে এই পি এর সাথে আছে আমার নেগেটিভ টার্মিনাল, আর এখানে এন এর সাথে কি আছে, পজিটিভ টার্মিনাল কানেক্টেড আছে। তাহলে বেসিক্যালি আমি দেখতেই পাচ্ছি এই যে তুমি ফার্স্টে একটা জিনিস দেখো, এই যে পিএন জাংশনটা আছে না, এক মিনিট, এই থাইরিস্টারটা যেটা আছে এটাকে দুটো পিএন জাংশনের সমষ্টি হিসাবে ফার্স্টে কল্পনা করো।
যে এটা একটা পিএন জাংশন ডায়োড, এটা আর একটা পিএন জাংশন ডায়োড, দুটো পিএন জাংশন ডায়োড হিসেবে আগে ইমাজিন করো, সেটা হিসাবে বোঝো, তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। ধরো এটা হচ্ছে কি আমাদের একটা পিএন জাংশন ডায়োড, এটা হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড। এখানে যদি আমি মাইনাস রাখি, এখানে যদি প্লাস রাখি, তাহলে এই যে জাংশনটা আছে, এই জাংশনটা কি হবে, ডিপ্লেশন রিজিয়ন বেড়ে যাবে। বেসিক্যালি আমাদের এই পিএন জাংশন ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াসে থাকবে। এই গেস বোঝানো গেল এই জায়গাটা, যে এই একটা পিএন জাংশন ডায়োড, পিটা যদি নেগেটিভ টার্মিনালে থাকে আর এনটা যদি পজিটিভ টার্মিনালে থাকে, তাহলে এটা কি রিভার্স বায়াসে থাকবে। মানে এই যে জাংশনটা আছে সেটা আমাদের রিভার্স বায়াসে থাকছে, আর এদের যে ডিপ্লেশন রিজিয়নটা সেটা বেশি হবে। তাহলে এখানেও তুমি ফার্স্টে এই পিএন জাংশনটার কথা ভাবো, পি টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে আছে এই জাংশনটা। একই রকমভাবে এখানে এন টার্মিনালের সঙ্গে তুমি পজিটিভ টার্মিনাল কানেক্ট করে রেখেছো ব্যাটারির, তাহলে এটাও কি হবে, এটাও আমাদের কি বলে রিভার্স বায়াসে থেকে গেল। এবার তাহলে কোশ্চেন হচ্ছে, মাঝের যে জাংশনটা আছে, এই মাঝের জাংশনটা কোন ইয়েতে থাকবে, মাঝের জাংশনটা থাকবে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসে। কেন ফরওয়ার্ড বায়াসে থাকবে আমি একটু পরেই এক্সপ্লেন করছি সেটা, বাট ফার্স্টে জিনিসটা আমি বলে নিই একবার, যে যখন আমরা রিভার্স বায়াসে রাখছি থাইরিস্টারকে যখন রিভার্স বায়াসে রাখছি, তখন থাইরিস্টারের এই যে জাংশনটা আছে, এই জাংশনটা মানে কোন জাংশনটা, অ্যানোড আর ড্রিফট রিজিয়নের মধ্যে যে জাংশন, মানে যেটাকে আমরা J1 দিয়ে নাম দিয়েছিলাম, এই J1 জাংশনটা থাকবে কিসে, J1 জাংশন থাকবে রিভার্স বায়াসে। একই রকমভাবে গেট আর ক্যাথোডের মধ্যে যে জাংশন, যেটাকে আমরা J3 নাম দিয়েছিলাম, এই J3ও থাকবে হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে, কিন্তু মাঝখানের যে জাংশন J2 আছে, J2টা থাকবে ফরওয়ার্ড বায়াসে। একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পলটা নিলে ভালোভাবে বুঝতে পারবে যে কেন এই মাঝখানের জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে। এখান থেকে বেসিক্যালি পরীক্ষাতে শর্ট কোশ্চেনের আকারে আসতে পারে, যে কোন জাংশনটা, বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে কোন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে, কোন জাংশনটা রিভার্স বায়াসে থাকে, তাই কনসেপ্টটা থাকা এখানটায় জরুরি। ওয়েট, একটু ছোট করে লিখি। ধরো এটা হচ্ছে আমাদের পি লেয়ার, এটা এন লেয়ার, এটা পি লেয়ার, এটা হচ্ছে এন লেয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানোড, আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আমি ধরলাম এই থাইরিস্টারটার অ্যাক্রসে আমি একটা 100 ভোল্টের ব্যাটারি কানেক্ট করেছি, সরি রিভার্স বায়াসে করতে হবে তো। এটা আমি ধরলাম হচ্ছে গিয়ে 100 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। তো আমি বলতেই পারি এখান থেকে যে জাস্ট কথার কথা ধরে নাও, এর পোটেনশিয়াল হচ্ছে -50 ভোল্ট আর ক্যাথোডের পোটেনশিয়াল হচ্ছে গিয়ে +50 ভোল্ট। তাহলে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত হবে, 100 ভোল্টই হয়ে যাবে। আই গেস বোঝা গেল জিনিসটা। দেখো এটা হচ্ছে গিয়ে -50 ভোল্ট নিলাম, আর এটা হচ্ছে গিয়ে 50 ভোল্ট, তাহলে তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স দেখো ক্যাথোডের পোটেনশিয়াল কত লেখা আছে 50 ভোল্ট, আর অ্যানোডের পোটেনশিয়াল কত লিখেছি -50 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত হবে, ভি কে মাইনাস ভি এ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে কে আর এর মধ্যে, কে আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ভি কে মাইনাস ভি এ, ভি কে কত 50 মাইনাস ভি এ কত -50, কত দাঁড়ালো 100, এটাই তো লেখা আছে। তো আমি ওটাকে ভেঙে ভেঙে লিখলাম বোঝার সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যে
এখানে তো -50 ভোল্ট আছে। এই -50 ভোল্ট, সাপোজ এখানে যদি আমার কারেন্ট ফ্লো হয় মাইনরিটি কেরিয়ারের জন্য বা যে কারণের জন্য কারেন্ট ফ্লো যদি হয়, তাহলে ভোল্টেজ ড্রপ হবে। তো প্রত্যেকটা জাংশনে একটা করে ভোল্টেজ ড্রপ হবে, এই জাংশনে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই জাংশনে ভোল্টেজ ড্রপ হবে, এই জাংশনে ভোল্টেজ ড্রপ হবে। তো জাংশনের ভোল্টেজ ড্রপগুলো আমি একে একে ধরে নিচ্ছি। জাংশনগুলোর নামও আমি চলো দিয়ে নিই এখানটায়, তাহলে বলতে সুবিধা হবে। J1, J2 আর J3। ওকে, তো ফার্স্টে আসছি আমি J1 জাংশনের কথায়। ধরো এখানে J1 জাংশনের এই পয়েন্টে এসে আমার পোটেনশিয়াল হচ্ছে গিয়ে -40, ভোল্ট। ভোল্ট আর বারবার ভি লিখছি না। এখানে ধরো ভোল্টেজ হচ্ছে গিয়ে -30 বা -20 নিয়ে নিই, চলো। এগুলো জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? এরকমই ভ্যালু হতে হবে তার কোনো মানে নেই। J2 জাংশনের এই পয়েন্টে এসে ভোল্টেজ হয়ে গেছে -10। J2 জাংশনের এই টার্মিনালে এসে ভোল্টেজ হয়ে গেছে +10। তারপরে আমি ধরলাম এখানটায় এসে J3 জাংশনের এখানে ভোল্টেজ হয়েছে 20 ভোল্ট, এখানে হচ্ছে গিয়ে আমাদের 40 ভোল্ট। দেখ, কারেন্ট যখন ফ্লো হয় তখন তো ভোল্টেজ ড্রপ হবে। যেমন ধরো আমি যদি এরকম একটা রেজিস্ট্যান্সের কথা ভাবি, দুটো রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, এখানে একটা ব্যাটারি নিয়ে নিলাম, টোটাল একটা ভোল্টেজ আছে। তাহলে কি এখানে একটা ভোল্টেজ থাকবে, এখানে একটা ভোল্টেজ থাকবে, দুটোকে আমরা যোগ করব, দিয়ে আমরা এই টোটাল ভোল্টেজটা পাবো। তো এখানেও আমরা সেম কাজটাই করলাম। এখানে জাংশনগুলোকে আমি রেজিস্ট্যান্স হিসেবে ভাবছি, ধরে নাও, দিয়ে প্রত্যেকটাই কীরকম কীরকম ভোল্টেজ আছে সেই ভ্যালুগুলো আমি ধরে নিয়েছি। টোটাল ভোল্টেজ সাপ্লাই দিয়েছি কত, 100 ভোল্ট। তো আমি ধরে নিয়েছি এখানকার ভোল্টেজ হচ্ছে গিয়ে পোটেনশিয়াল -50 ভোল্ট, এটা হচ্ছে গিয়ে আমার +50 ভোল্ট। তাহলে আমার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা 100 ভোল্ট ধরে নিয়েছিলাম হয়ে গেল। এবার J1 জাংশনের এই সাইডটাই ধরলাম হচ্ছে গিয়ে -40 ভোল্ট, J1 জাংশনের এই সাইডটা ধরলাম -20 ভোল্ট। তারপরে J2 জাংশনে ভোল্টেজটা একটু বাড়লো, কারণ দেখো -50 থেকে বাড়তে বাড়তে আমাকে 50 হতে হবে। তো সেটাই আমি করছি, -50 ছিল সেখান থেকে একটু বেড়ে -40 নিলাম। জাংশনের আর একটা সাইডে আরেকটু বাড়িয়ে -20 নিলাম। J2 জাংশনের এক সাইডে -10 নিলাম। J2 জাংশনের আরেকটা সাইডে ভোল্টেজ আরেকটু বাড়িয়ে 10 নিলাম। তারপর এরকম করে চলতে থাকলো। এরকম করে প্রত্যেকটা জাংশনের অ্যাক্রসে ভোল্টেজগুলো আমি এভাবে ডিনোট করলাম। এগুলো হচ্ছে কি জাস্ট আরবিটারি ভ্যালু বোঝার জন্য, এই J2 জাংশনটা কোন বায়াসে আছে সেটাকে বোঝানোর জন্য আমি এই ভ্যালুগুলো পুট করেছি, আর কিছুই না। এবার আমি একটা টেবিল বানাই, চলো। আচ্ছা, এখানটা এটা মুছে দিই, তাহলে কাছাকাছি জায়গাতে করতে পারবো। জাংশন লেয়ার হচ্ছে পি আর এন, আর একটা হচ্ছে আমাদের কি বায়াসে আছে। এই সমস্ত টেবিল ফেবিল কিন্তু কখনো পরীক্ষায় আঁকতে হবে না, এগুলো তোমাদের বোঝার জন্য, আর কিছুই না। ফার্স্ট কী কী জাংশন আছে আমাদের, J1 জাংশন, J2 জাংশন আর J3 জাংশন। দেখো J1 জাংশনে আসা যাক। J1 জাংশন, J1 জাংশন কার কার মধ্যে আছে, একটা পি আর একটা এন এর মধ্যে আছে। তো J1 জাংশনের পিতে ভোল্টেজ কত, -40 ভোল্ট, ঠিক আছে, পিতে লিখলাম -40। আর এনে ভোল্টেজ কত, -20। -40 আর -20-র মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি -20 বড়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি J1 জাংশনের পি লেয়ারে ভোল্টেজ কম, পি টার্মিনালে ভোল্টেজ কম, এন টার্মিনালে ভোল্টেজ বেশি। তো পি এর ভোল্টেজ কমে গেছে, এন এর ভোল্টেজ বেশি হয়ে গেছে, তাহলে কোন বায়াস হবে, রিভার্স বায়াস। তারপরে J2 জাংশনে আসো। J2 জাংশনে
জে টু জাংশন কার কার মধ্যে আছে, এন আর পি এর মধ্যে। জে টু জাংশনের এন এর ভোল্টেজ কত, -10 ভোল্ট। তাহলে জে টু জাংশনের এন এর জায়গায় আমি লিখে নিলাম -10। আর জে টু জাংশনের, এই যে জে টু জাংশন, তার পিতে কত ভোল্টেজ আছে, +10। +10 আর -10 এর মধ্যে কোনটা বড়, +10 বড়। এবার পিতেই তার মানে বড়টা আছে, +10 আছে, তাহলে এটা কোন বায়াস হলো, ফরওয়ার্ড বায়াস। তাহলে দেখতে পেলে বলেছিলাম যে জে টু জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর জে থ্রি জাংশন, চলে আসো জে থ্রি জাংশন। জে থ্রি জাংশনের, এই যে জে থ্রি জাংশন, তার পি টার্মিনালের ভোল্টেজ কত আছে, 20। চলো পি টার্মিনালে লিখে নিলাম 20। আর জে থ্রি জাংশনের এন টার্মিনালের পোর্শনটাই ভোল্টেজ কত, 40। চলে এলাম 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি জে থ্রি জাংশনের ক্ষেত্রে পি এর ভোল্টেজ কম, 20 আর 40-এর মধ্যে 20 কম, পিতে ভোল্টেজ কম, এনে ভোল্টেজ বেশি। তাহলে এটাও চলে গেল হচ্ছে রিভার্স বায়াসে। তাহলে অবভিয়াসলি আমার যদি কারেন্ট ফ্লো হতে হয়, তিনটে জাংশনকেই তো ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, তবে তো গিয়ে কারেন্টটা ফ্লো হবে, তাই না? কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি কি, যে যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি তখন জে1 আর জে3 দুটো জাংশন হয়ে যাচ্ছে কি রিভার্স বায়াসে থাকছে। তো অবভিয়াসলি তার জন্য রিভার্স বায়াসে তো থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতেই পারবে না। এবার আমরা আসবো হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসে। এক মিনিট। তো ফরওয়ার্ড বায়াসে আনা মানে আমাকে অ্যানোডকে রাখতে হবে পজিটিভে, মানে একটা ব্যাটারি ধরো কানেক্ট করেছি, অ্যানোডকে রেখেছি পজিটিভে, ক্যাথোডকে রেখেছি নেগেটিভে। গেটে কিছু করা হয়নি, গেটে আমি এখন অবধি কিন্তু কোনো কিছু কানেক্ট করিনি। কেন করিনি, একটু পরেই সমস্ত কিছু দেখতে পাবে। যাই হোক, তো এখানে যখন আমরা এই সিচুয়েশান তৈরি করছি, অ্যানোডকে পজিটিভ ক্যাথোডকে নেগেটিভ, আবার এই একটা পিএন জাংশন ডায়োড ভাবো, আবার এটাকে একটা পিএন জাংশন ডায়োড ভেবে ভাবার চেষ্টা করো। দেখো এখানে পিকে পজিটিভে রেখেছি, তার মানে অবভিয়াসলি এই যে জাংশনটা থাকবে এটা চলে যাবে কিসে, ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। একই রকমভাবে এটা কিসে চলে যাবে, এটাও চলে যাবে হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। কেন, কারণ ক্যাথোডটাকে কি নেগেটিভ টার্মিনালে কানেক্ট করেছি, এনের সাথে তো নেগেটিভই কানেক্টেড আছে। তাহলে এই যে জে1 জাংশন এটাও চলে যাবে ফরওয়ার্ড বায়াসে, জে3 জাংশন এটাও চলে যাবে ফরওয়ার্ড বায়াসে। আমি এখানে একটাভাবে প্রসিডিওরে বোঝালাম, এখানে আর একটা প্রসেসে বোঝাচ্ছি। সাপোজ একটা ডায়োডের কথা ভাবো, এই ডায়োডটাকে যখন আমি ফরওয়ার্ড বায়াসে রাখবো, ফরওয়ার্ড বায়াসে যদি আমি রাখি, তো তাহলে এটাকে ইলেকট্রিক্যালি আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা শর্ট সার্কিট হিসেবে এরকম করে দেখাতে পারি অ্যানোড আর ক্যাথোড। কারণ আইডিয়াল ডায়োডের মধ্যে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে যেখানে ভোল্টেজ ড্রপ হবে না, কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে আমরা কি দিয়ে দেখাই, শর্ট সার্কিট দিয়ে দেখাই। তো তাহলে আমরা এই পিএন জাংশন ডায়োডটা এখানে ফরওয়ার্ড বায়াসে আছে, একে আমরা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো অ্যানোড ছিল, এটা হচ্ছে অ্যানোড, তারপরে যে ডায়োডটা আছে সেই ডায়োডটাকে আমরা একটা শর্ট সার্কিট দিয়ে দেখালাম, হলো। নিচে কি আছে, ক্যাথোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ক্যাথোডের সাথে দেখো এই যে পিএন জাংশনটা আছে এটাও তো আমার ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এটাকেও আমরা একটা শর্ট সার্কিট দিয়ে দেখাতে পারি। এটাকেও চলো শর্ট সার্কিট দিয়ে দেখানো হলো। এবার এদের মাঝখানে আর একটা জাংশন আছে, এই জাংশনটা আছে, তাহলে এই জাংশনের মানে জাংশনের সঙ্গে একটু দেখি, দাঁড়া ছবিটা একটু পরিষ্কার করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই জাংশনটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে দেখিয়েছি, এই জাংশনটাকে একটা শর্ট সার্কিট দিয়ে দেখিয়েছি। তাহলে এই যে নেগেটিভ ভোল্টেজটা আছে এটা ডিরেক্টলি কার উপর অ্যাপ্লাই হচ্ছে, পজিটিভ টার্ম মানে পি লেয়ারের সাথে। আর এখানে যে পজিটিভ সাইনটা আছে, পজিটিভ ভোল্টেজটা আছে, ওটা ডিরেক্টলি অ্যাপ্লাই কোথায় হচ্ছে, এন লেয়ারে অ্যাপ্লাই হচ্ছে, কারণ এই জাংশনটাকে তো আমি শর্ট সার্কিট দিয়ে দেখাচ্ছি, এই জাংশনটাকেও আমি শর্ট সার্কিট দিয়ে দেখাচ্ছি। তাহলে বেসিক্যালি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে কোথায়, এনে, আর নেগেটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে কোথায়, এই পিতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ডিরেক্টলি। তাহলে এন এর সাথে যদি পজিটিভ আর পি এর সাথে যদি নেগেটিভ কানেক্টেড হয়ে যায়, তাহলে এটা তো আমার আবার চলে গেল রিভার্স বায়াসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি
মাঝখানটা আমার ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই জাংশনটা J1 জাংশনটা আছে ফরওয়ার্ড বায়াসে, J3 জাংশন যেটা এই যে জাংশন এটাও আছে ফরওয়ার্ড বায়াসে, বাট এই যে J2 জাংশনটা সেটা হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে আছে। আর যে জাংশনটা একটা জাংশন যদি রিভার্স বায়াসে চলে যায় আবার তো সেটা আমার ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, আবার তো কারেন্ট ফ্লো হতে পারবে না। তো এই কারণে থাইরিস্টারে হচ্ছে কি আমাদের যে ফরওয়ার্ড বায়াসে থাকা সত্ত্বেও কারেন্ট ফ্লো নাও হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে J2 যে জাংশনটা সেটা চলে যাচ্ছে রিভার্স বায়াসে। তাহলে এখানে থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে থাকা সত্ত্বেও আমাদের থাইরিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তো তার জন্য একে আমরা বলবো ফরওয়ার্ড রিজেকশন মোড। এবার তাহলে আমরা থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কি করে ফ্লো করাবো, কারণ আমরা দেখলাম রিভার্স বায়াসে J1 আর J3 দুটো চলে যাচ্ছে রিভার্স বায়াসে, যার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে না। আবার ফরওয়ার্ড বায়াসে দেখছি J1 J3 ফরওয়ার্ড বায়াসে চলে গেল, কিন্তু J2 চলে যাচ্ছে রিভার্স বায়াসে, আবার কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে তিনটেকে আমরা একসঙ্গে ফরওয়ার্ড বায়াসে কি করে রাখবো? তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, অনেক প্রসেস আছে তার মধ্যে যেটা একদম মানে সিম্পল মেথড বলবো না, বাট যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে, চলো এক মিনিট, দেখো এখানে অ্যানোডে আমি পজিটিভ কানেক্ট করলাম ব্যাটারি, ক্যাথোডে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করলাম। তাহলে J1 আর J3 এরা ফরওয়ার্ড বায়াসে চলে গেল, বাট J2 হয়ে গেছে কিসে, রিভার্স বায়াসে আছে। একে নিয়েই আমার যত প্রবলেম। ক্লিয়ার? এবার আমি করলাম কি, দেখো ডায়োডে একটা জিনিস তোমরা পড়েছিলে যে একটা ডায়োড আছে, বা আমি ডায়োডের সিম্বল দিয়েই বলি, একটা ডায়োড আছে। এই ডায়োডের আমরা যখন আইভি ক্যারেক্টারিস্টিক্স ড্র করেছিলাম কীরকম ছিল, আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এরকম ছিল না, এক মিনিট, এরকম ছিল। তো এখানে কি বলা হয়েছিল, ডায়োডকে যদি আমি রিভার্স বায়াসে ফেলি তাহলে ডায়োডের মধ্যে দিয়ে তো কারেন্ট যাবে না, বাট এই রিভার্স বায়াসের ভোল্টেজটা যদি বাড়ানো হতে থাকে, বাড়াতে বাড়াতে একটা সার্টেন লেভেল পর ব্রেকডাউন হয়ে যায়, আর একবার যদি ব্রেকডাউন হয়ে যায় তখন কি হবে, ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করবে, যেটাকে আমরা এই পার্টটা দিয়ে দেখিয়েছিলাম। এটা ছিল হচ্ছে কি আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। কি বললাম, রিভার্স বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু রিভার্স বায়াসের যে ভোল্টেজটা সেটাকে যদি বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে একটা ভোল্টেজের সার্টেন ভ্যালুর পর, যেটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি, তারপরে যদি ভোল্টেজ বাড়িয়ে দিই তাহলে মাঝখানে যে ডিপ্লেশন রিজিয়ানটা থাকে সেটা ব্রেকডাউনের জন্য ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো এখানেও সেম ব্যাপার, যে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে ব্যাটারিটা কানেক্ট করা আছে বা যে সোর্সটা কানেক্ট করা আছে, সেই সোর্সের ভোল্টেজের ভ্যালু যদি বাড়াতে থাকি তাহলে কি হবে, J2 জাংশনের যে ডিপ্লেশন রিজিয়ান সেটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সার্টেন টাইম পর কি হবে, তার ব্রেকডাউন হয়ে যাবে। আর যখনই ব্রেকডাউন হবে তখন কি হবে, সবকটা জাংশন চলে, মানে J1 আর J3 তো ফরওয়ার্ড বায়াসেই ছিল, আর J2 হয়ে গেছে ব্রেকডাউন, তখন আমার অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবার ব্রেকডাউন ছাড়া আর কিভাবে পসিবল, ব্রেকডাউন ছাড়া আর পসিবল যে মানে অনেকগুলো মানে ইয়ে করা, অনেকগুলো পদ্ধতিতে ব্রেকডাউন না করে ইয়ে করা যায়, মানে এরকমভাবে ব্রেকডাউন না করে অন্য প্রসিডিওরও আছে। তার মধ্যে একটা সবথেকে যেটা ব্যবহৃত প্রসিডিওর সেটা হচ্ছে গিয়ে গেটে একটা পালস দেওয়া হয়, মানে গেটের সঙ্গে একটা, যদি আমরা মানে গেটে যদি আমরা কারেন্ট পাঠাই, বা গেটটা কি পজিটিভ পি না, তার সঙ্গে যদি একটা ব্যাটারির কি বলে পজিটিভ প্লেট কানেক্ট করি, আর ক্যাথোডের সঙ্গে যদি একটা নেগেটিভ প্লেট কানেক্ট করি, তাহলেও এটা আমার পসিবল। এবার এটা কিভাবে পসিবল এটা আমরা নেক্সট লেকচারে দেখব। যতটুকু হলো সেটুকু আমরা আরেকবার একটু রিভাইজ করে নিয়ে তারপরে থাইরিস্টারের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করব বা ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করব। এর পরের দিন আমরা দেখব সেখানটায় যে এই যে J2 জাংশন এখানে যে প্রবলেমটা আমরা ফেস করলাম, যেটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে,
তো সেটার জন্য আমরা কি কি প্রসিডিওর অবলম্বন করতে পারি সেটা আমরা সেখানটায় দেখব, যেটার উপর বেস করে মানে সবথেকে বেশি যেখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি গেট ট্রিগারিং, যেটার উপর বেস করে আমরা সমস্ত কিছু সার্কিটে অ্যাপ্লাই করে থাকি। তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ফার্স্টে থাইরিস্টারের রিভার্স বায়াস দেখলাম। রিভার্স বায়াসে আমরা কি দেখলাম, যে থাইরিস্টারের যে অ্যানোডটা তার পোটেনশিয়াল যদি ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হয়ে যায় তাহলে থাইরিস্টারের J1 আর J3 জাংশন এরা চলে যাবে হচ্ছে রিভার্স বায়াসে। এরা চলে যাচ্ছে রিভার্স বায়াসে আর J2 যাচ্ছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। এবার J1 আর J3 যদি রিভার্স বায়াসে যায় অবভিয়াসলি আর থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারণ কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমার ফরওয়ার্ড বায়াসের দরকার। তাহলে রিভার্স বায়াসে আমার কারেন্ট ফ্লো হবে না, সে থাইরিস্টার হোক বা ডায়োড হোক। যদি ফরওয়ার্ড বায়াসে আসি, ফরওয়ার্ড বায়াসে আসার জন্য অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি হতে হবে। কিন্তু এটা যখন আমরা ফুলফিল করছি তখন দেখতে পাচ্ছি J1 আর J3 এরা চলে গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, কিন্তু J2 চলে গেল হচ্ছে রিভার্স বায়াসে, আবার তখন কারেন্ট ফ্লো হচ্ছে না। তো ফরওয়ার্ড বায়াসের এই মোডটাতে আমরা দেখতে পাচ্ছি J2 জাংশন রিভার্স বায়াসে থাকার কারণে থাইরিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, যার জন্য এই মোডটাকে আমরা বলি ফরওয়ার্ড রিজেকশন মোড। কিন্তু যদি আমরা এই ভি এর পোটেনশিয়ালকে ভিকের থেকে মানে অ্যানোডের পোটেনশিয়ালকে ক্যাথোডের থেকে অনেক বাড়িয়ে দিই, মানে মোট কথা থাইরিস্টারের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ যদি যথেষ্ট বেশি হয় তখন কি হবে, J1 আর J3 তো আগে থেকেই ফরওয়ার্ড বায়াসে আছে, আর J2 জাংশনের ডিপ্লেশন রিজিয়ন বাড়তে বাড়তে একটা সার্টেন টাইম পর কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে। আর ব্রেকডাউন হয়ে গেলে তখন কি হবে, থাইরিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই যে মোডটা থাইরিস্টারের, একে আমরা বলবো হচ্ছে গিয়ে ফরওয়ার্ড কন্ডাকশন মোড। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের তিনটে যে মোড আমাদের থাইরিস্টার বা এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের। এরপরে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখব থাইরিস্টারের। এক মিনিট। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিয়েছি হচ্ছে থাইরিস্টারের কারেন্ট, মানে থাইরিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি থাইরিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, ফার্স্টে আমি রিভার্স বায়াসের জন্য আসছি। দেখো, রিভার্স বায়াসে থাকা মানে অ্যানোডের যে পোটেনশিয়াল সেটা ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে কম হবে। তো তাহলে তখন নিশ্চয়ই আমার সার্কিটে তো কারেন্ট ফ্লো হবে না। যে কারেন্টটা ফ্লো হবে সেটা মেজরিটি কেরিয়ারের জন্য নয়, মাইনরিটি কেরিয়ারের জন্য স্মল লিকেজ কারেন্ট ফ্লো হবে, যেটা আইডিয়াল কেস হলে হবে না, আমরা জিরো ধরে নিই, বাট অ্যাকচুয়াল কেসে খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। যার জন্য দেখো আমাদের যে রিভার্স বায়াসের পোর্শন হচ্ছে কোনটা, এইটা। এবার রিভার্স বায়াসে দেখো যার জন্য এই যে লিকেজ কারেন্ট কোনটুকু, এই যেটুকু দাগ দিচ্ছি এটুকু হচ্ছে কি আমার লিকেজ কারেন্ট। দেখো এই অ্যাক্সিস বরাবর কি আমার কারেন্ট আছে, নেগেটিভ কারেন্টটা এখানে নেগেটিভ কেন দেখানো হয়েছে, কারণ এটা হচ্ছে কি রিভার্স বায়াসের পোর্শন, যার জন্য এখানটায় নেগেটিভ দেখানো হয়েছে। রিভার্স বায়াসে কি বলছে আমি রিপিট করছি আর একবার, রিভার্স বায়াসে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি আইডিয়াল থাইরিস্টার হয় বা আইডিয়াল ডায়োড হয় কোনো কারেন্ট ফ্লো হবে না, বাট প্র্যাকটিক্যালি কি হচ্ছে, মাইনরিটি কেরিয়ারের জন্য খুব স্মল অ্যামাউন্ট অফ লিকেজ কারেন্ট ফ্লো হয়। তো সেটাকেই এখানটায় দেখানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে আমার গ্রাফটা, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কারেন্ট হয় এখান থেকে এটুকুর যে ডিস্টেন্স এটা হচ্ছে গিয়ে কারেন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে কারেন্ট। এবার একটা জিনিস ভাবো, একটু আগে আমি বলেছি যে রিভার্স বায়াস যদি আমি বাড়াতে থাকি, রিভার্স বায়াসের ভোল্টেজের ডিফারেন্স যদি বাড়াতে থাকি তাহলে একটা সার্টেন টাইম পর কী হবে, ব্রেকডাউন হয়ে যাবে, আর ব্রেকডাউনের জন্য তখন হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। তাহলে ভাবো যখন রিভার্স বায়াস আছে তখন J1 আর J3 আছে হচ্ছে রিভার্স বায়াসে, আর J2 তো ফরওয়ার্ড বায়াসে আছে তখন রিভার্স বায়াস কেসে। এবার অ্যানোড টু ক্যাথোডের যে ভোল্টেজের ভ্যালু সেটা বাড়াতে বাড়াতে একটা সার্টেন টাইম পর কী হবে, J1 আর J3 এই জাংশন দুটোর ব্রেকডাউন হয়ে যাবে। আর ব্রেকডাউন হলে কী হবে, এই জাংশন দুটোর ব্রেকডাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো হবে, আর J2 তো অলরেডি ফরওয়ার্ড বায়াসে আছে তখন থাইরিস্টারের মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো হবে। যার জন্য এখানে দেখো এটুকু ভোল্টেজ, তার জন্য কারেন্টের ভ্যালু খুব কম। ভোল্টেজ আরও বাড়ালাম তাতেও কারেন্টের ভ্যালু মোরাললেস সেম কমই আছে, আরও ভোল্টেজ বাড়ালাম তাতেও কারেন্টের ভ্যালু কম আছে, আরও ভোল্টেজ বাড়ালাম তাতেও কারেন্টের ভ্যালু কম আছে। আরও ভোল্টেজ যখন বাড়ালাম এই জায়গায় এসে J1 আর J3 জাংশনটা ব্রেকডাউন হয়ে গেল,
তো তার জন্য তখন হচ্ছে কি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হতে শুরু, মানে থাইরিস্টারের মধ্যে দিয়ে ফ্লো হতে শুরু করলো। তো যে ভোল্টেজে থাইরিস্টারের রিভার্স বায়াসে যে ভোল্টেজে থাইরিস্টারের ব্রেকডাউন হচ্ছে তাকে আমরা বলছি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। কি বললাম রিপিট করি আর একবার, রিভার্স বায়াসে ন্যাচারালি কারেন্ট ফ্লো হবে না, যেটুকু কারেন্ট ফ্লো সেটাকে আমরা লিকেজ কারেন্ট বলি, সেটা খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, যেটা হচ্ছে কি আমাদের মাইনরিটি কেরিয়ারের জন্য। তো এই গ্রাফেই আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যখন জিরো তখন তো কারেন্ট জিরো, তারপরে ভোল্টেজ নেগেটিভ দিকে আর একটু বাড়ালাম, মানে রিভার্স বায়াসে বাড়ালাম, তাতে কারেন্টও খুব কম, কারেন্ট কতটুকু সেটুকু একটু কালো রঙের দাগ দিয়ে দেখিয়েছি। ভোল্টেজ আরও বাড়ালাম তাতেও কারেন্ট কম ওইটুকু, ভোল্টেজ আরও বাড়ালাম তাতেও কারেন্ট মোরললেস সেম কমই আছে, ভোল্টেজ আরও বাড়ালাম তাতেও কারেন্ট ওই মোরললেস একই আছে। ভোল্টেজ আরও বাড়িয়ে যখন এই জায়গায় আনলাম তখন J1 আর J3 জাংশনের ব্রেকডাউন হয়ে গেল, কারেন্ট কী হলো তখন বেশি ফ্লো হতে শুরু করলো, কারণ J1 J3 ব্রেকডাউন হয়ে গেছে আর J2 তো ফরওয়ার্ড বায়াসেই আছে। তাহলে যে ভোল্টেজে মানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করার পর রিভার্স বায়াসে যে ভোল্টেজে থাইরিস্টারের ব্রেকডাউন হচ্ছে তাকে আমরা বলছি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। আচ্ছা, এবার ফরওয়ার্ড বায়াসে দেখা যাক। যখন অ্যানোড টু ক্যাথোড পোটেনশিয়াল জিরো, মানে ভোল্টেজ যখন জিরো তখন তো কারেন্ট জিরো হবে, যার জন্য এটা কারেন্ট জিরোই করা আছে। এরপর দেখো যখন যখন অ্যানোড টু ক্যাথোডের পোটেনশিয়াল বেশি, মানে অ্যানোডের পোটেনশিয়াল ক্যাথোডের পোটেনশিয়ালের থেকে বেশি, তখন J1 আর J3 জাংশন ফরওয়ার্ড বায়াসে, কিন্তু J2 তো রিভার্স বায়াসে, যার জন্য আবার কারেন্ট ফ্লো হচ্ছে না। তো তার জন্য হচ্ছে দেখো ভোল্টেজ আমি একটু বাড়ালাম, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, তাতে কারেন্ট কম এইটুকু, ভোল্টেজ আরেকটু বাড়ালাম তাতেও কারেন্ট এক, কারণ J2 তখনও রিভার্স বায়াসে আছে, ভোল্টেজ আরেকটু বাড়ালাম তখনও আমার কারেন্ট একই, খুব বাড়েনি। কেন? কারণ তখনও আমার J2 রিভার্স বায়াসে আছে। ভোল্টেজ আরও বাড়ালাম তাতেও আমার কারেন্ট বিশেষ বাড়েনি, কারণ তখনও J2 রিভার্স বায়াসে আছে। তারপর ভোল্টেজ যখন এই জায়গায় পৌঁছালো তখন কি হলো, J2-র ব্রেকডাউন হয়ে গেল। J1 আর J3 তো অলরেডি ফরওয়ার্ড বায়াসে ছিল, J2-র ব্রেকডাউন হয়ে গেল, তখন কি হবে, হিউজ কারেন্ট ফ্লো হতে শুরু করবে। তখন দেখো এই যে কার্ভটা ছিল এই কার্ভটা এদিকে শিফট হয়ে গেল। এবার তোমার মনে হবে এই কার্ভটা এখানে কেন শিফট হয়ে গেল, সেটাও বোঝা যাক। দেখো আমি রেজিস্ট্যান্স দিয়ে জিনিসটাকে বোঝাই তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো তাহলে ভোল্টেজ কত হবে, IR। এবার ধরো এই যে ভোল্টেজের কথাটা বলছি কার ওপর ডিপেন্ড করছে, রেজিস্ট্যান্সের ওপর ডিপেন্ড করছে, কারেন্টের ওপরও ডিপেন্ড করছে। রেজিস্ট্যান্স যদি খুব কম হয় তাহলে ভোল্টেজের ভ্যালু খুব কম হবে, রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয় তাহলে ভোল্টেজের ভ্যালুও বেশি হবে। এবার যখন J2 জাংশনটা রিভার্স বায়াসে ছিল তখন J2 জাংশনের যে রেজিস্ট্যান্সটাকে, J2 জাংশনকে যদি আমি রেজিস্ট্যান্স দিয়ে বলি তাহলে J2 জাংশনের যে বাধা কারেন্টের প্রতি সেটা অনেক বেশি, তো তার জন্য ভোল্টেজটাও বেশি। সেটাই দেখো এখানে কার্ভে এই পোর্শনটায় দেখানো হয়েছে। এই অবধি J2 জাংশনটা রিভার্স বায়াসেই আছে, তাহলে এই অবধি যার জন্য অ্যাপ্লাইড ভোল্টেজটা কিন্তু যথেষ্ট বেশি, কারণ তখন অবধি ব্রেকডাউন হয়নি। এরপরে কি হচ্ছে, J2 জাংশনের ব্রেকডাউন হয়ে যাচ্ছে। J2 জাংশন ব্রেকডাউন মানে সেটা লিটারালি হচ্ছে কি একটা শর্ট সার্কিট বলতে পারো, যে তখন ওর মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কমে গেল। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি খুবই কমে যায় তাহলে ভোল্টেজের ভ্যালুও আমার কম হবে, তো তার জন্য দেখো ভোল্টেজের ভ্যালুও আমার সেখানে খুব কমে গেল। দেখো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কি আমার ভোল্টেজ। একটা জিনিস বলো, ভোল্টেজের ভ্যালু কম কোথায়, এদিকে কম, এর থেকে একটু বেশি, তারপর আর একটু বেশি, আর একটু বেশি, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব ভোল্টেজের ভ্যালু বেশি। তো এই জায়গায় এসে আমার ব্রেকডাউন হয়ে গেছে, তারপরে কি হবে, ভোল্টেজের ভ্যালু তো কমে যাচ্ছে কারণ রেজিস্ট্যান্স কমে গেছে। তার জন্য ভোল্টেজের ভ্যালু যদি কমে যায়, এখানে তো ভোল্টেজের ভ্যালু বেশি, তার জন্য দেখো কার্ভটা এখানটায় শিফট হয়ে চলে এসেছে যেখানে ভোল্টেজের ভ্যালু কম, যার জন্য দেখো এবার এখানটায় হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। আগে কারেন্টের ভ্যালু কত কম ছিল বলো তো, আগে কারেন্টের ভ্যালু ছিল মাত্র এখান থেকে এটুকু, বা এখান থেকে এটুকু, বা এখান থেকে এটুকু, বা এখান থেকে এটুকু। বাট তারপরে যখন ব্রেকডাউন হয়ে গেল তখন কারেন্ট কি বিশাল পরিমাণে ফ্লো হচ্ছে। এখানে আরও কিছু, আচ্ছা যে পয়েন্টে ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বায়াসে যে পয়েন্টে ব্রেকডাউনটা হচ্ছে তাকে আমরা বলি ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ, যেটা এখানে ব্রেক ওভার ভোল্টেজ লেখা আছে। এখানে আরও একটা নাম পাবে হোল্ডিং কারেন্ট, এখানে এই গ্রাফটাতে আর একটা পয়েন্ট দেওয়া নাই ল্যাচিং কারেন্ট। তো আমরা যখন গেট ট্রিগারিং পড়বো এর পরের দিনকে তখন হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্টের কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের থাইরিস্টারের একদম বেসিক কনসেপ্ট।